ঠিক আছে এইভাবে যদি লিখে দেন ফুল 2 মার্কস এটাতে যদি 2 মার্ক থাকে 2 মার্ক পাবেন গেল আচ্ছা তো এরকম প্রত্যেকটা ডেফিনেশন ভালো করে দেখবেন প্রত্যেকটা ইকুয়েশন ভালো করে দেখবেন এই 2 মার্ক করে আসলে এগুলার কোশ্চেনে ধরেন দুইটা বা তিনটা ডেফিনেশন চাপো 5 মার্ক বা 6 মার্ক গেল আচ্ছা হোয়াট ইজ লজিক্যাল এফোর্ট হ্যাঁ এরকম কোশ্চেন আসবে বা হোয়াট ইজ ইলেকট্রিক্যাল এফোর্ট ওই জাস্ট এই যে এই লাইনগুলো যেমন ধরুন যদি লজিক্যাল এফোর্ট কি কোশ্চেন করা হয় এই লাইনটা লিখতে পারবেন না মেজার্স রিলেটিভ অ্যাবিলিটি অফ গেট টু ডেলিভার কারেন্ট শেষ এই একটা লাইন লিখলে 2 মার্ক আর বানায় টানায় কিছু লেখার প্রয়োজন নেই শুধু মূল কথাটা এই একটা লাইন লিখলে 2 মার্ক ঠিক আছে লজিক্যাল এফোর্ট কাকে বলে শেষ প্রশ্নটা কি আর ঠিক আছে এফোর্ট কি এটাই সেম হ্যাঁ ওই তো হোয়াট ইজ ইলেকট্রিক্যাল এফোর্ট প্রত্যেকটা যে দেখেন লাইন বাই লাইন দেয়া আছে যে ইকুয়েশনও দেয়া আছে স্লাইডে সবকিছুই আছে ঠিক আছে আর আরেকটা কোশ্চেন আসবে এই যে এটা ক্লাসে প্র্যাকটিস করতে বলছিলাম কেউ করেন নাই কিন্তু এটা পরীক্ষায় আসবে এখন যদি নেক্সট ক্লাসে করে আইনা দেখান তাহলে আপনাদের জন্য সুবিধা সেটা হলো 2 ইনপুট নর এর ক্ষেত্রে এরকম গ্রাফ আঁকতে হবে এটা 2 ইনপুট NAND দিয়ে করা আছে আমি এটা ক্লাসের মধ্যে একবারে ভ্যালু বসায় বসায় দেখাইছি যারা ক্লাস করছেন তারা দেখছেন d 4/3h 2 আমি এই যে d এর মান h এর মান বসায় বসায় দেখাইছি যে এখানে 2 থেকে কেন শুরু হইছে এখানে 1 থেকে ইনভার্টারটা দেয়া আছে স্যার এটা ট্রাই করছিলাম কিন্তু বুঝি নাই পরে মানে ওখানে 5/3 দিছিলাম নরের জন্য ডি এর ওখানে 2 ইনপুট নরের জন্য হ্যাঁ 5/3 দিয়ে কোশ্চেন পরে গ্রাফটা তো 2 থেকে শুরু হওয়ার কথা না 2 থেকে শুরু হইছে বুঝানো বুঝার কিছুই নাই জাস্ট দেখবেন যে কোথা থেকে শুরু হয়েছে এই যে এই গ্যাপটা দেখার বিষয় আপনার এই গ্যাপটা দেখার বিষয় যে আপনি ট্রেন্ড 2 থেকে শুরু করছি হ্যাঁ গ্রাফ 2 থেকে শুরু করছেন জাস্ট ট্রেন্ডিংটা দেখবেন যে NAND এর ট্রেন্ড কি গেছে নর এর ট্রেন্ড কি গেছে এইটা গ্রাফটা পরীক্ষায় আসবে এই গ্রাফটা কেন বলতেছি দেখেন তার 2 ইনপুট দিয়ে কি থেকে শুরু হয়েছে হ্যাঁ না না ওটা ভ্যালু এই যে এখানে বসানোর পর ওই ভ্যালুগুলো আসছে ওই হিসাবে শুরু হয়েছে আচ্ছা দেখেন স্যার ভ্যালু চেঞ্জ করলে কি গ্রাফ চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ এখন ওরকম চেঞ্জ হবে না প্যাটার্ন সেম থাকবে দেখেন গ্রাফের ডিফারেন্ট প্যাটার্ন আছে যেমন গ্রাফের একটা প্যাটার্ন কি একটা প্যাটার্ন হলো এটা লিনিয়ার তারপরে আরেকটা প্যাটার্ন থাকে প্যারাবোলিক এরকম তো এই প্যাটার্নগুলো সেমই থাকবে হয়তো আপনার এটা 2 থেকে শুরু হইছে 2 থেকে শুরু নয় আপনার এটা 3 থেকে শুরু হবে বা আপনার লিনিয়ারটাকে এরকম উপরে তেরসা যাবে এরকম যাবে বাট প্যাটার্ন সেম থাকবে এখন কোশ্চেন হলো যে স্যার এটা কেন আমরা তো করতেছি ডিলে প্লট রাইট কোশ্চেনটা হলো যে ধরেন আমরা স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ বা শেয়ার মার্কেটে কিন্তু কি দেখেন বলেন তো ওই এরকম জিগজ্যাগ গ্রাফটাই দেখেন তো এখন কোনদিন কোশ্চেন করছেন যে এই গ্রাফটা আসলে কি বা কেন বা ওই গ্রাফের সাথে কিন্তু আবার এই ধরনের গ্রাফও এখন জেনারেট হয় ওই যে বার চার্ট কোম্পানির শেয়ারের দাম বাড়ছে কমছে শেয়ার হোল্ডার বাড়ছে কমছে রাইট এগুলোর মধ্যে এরকম হয় পাই চার্ট বা বার চার্ট বলে এগুলো ঠিক আছে এখন এই জিনিসটা দেওয়ার মানে কি এই চার্টটা ভালো করে পড়তে দেওয়ার মানে হলো আপনাকে অ্যাজ আ ইঞ্জিনিয়ার শিখতে হবে যে কিভাবে অনেক ইনফরমেশন অল্প জায়গায় দিতে পারবেন সোজা কথা হলো এই গ্রাফ হলো একটা রিপ্রেজেন্টেশন যেটা হলো অনেকগুলা ইনফরমেশন অনেকগুলা ডেটা আপনি সিম্পলিফাইড ওয়েতে একটা ভার্সনে দিতে পারবেন এখন দেখেন যদি কোশ্চেন করেন এটা কি এটা হলো যে প্রত্যেকটা গেটের ডিলেটা কিভাবে কাজ করতেছে সেই জিনিসটা বুঝাইতেছে এখন এই এইচটা হলো ইলেকট্রিক্যাল এফোর্ট এই জিটা হলো কি লজিক্যাল এফোর্ট এই এফোর্টগুলা কিভাবে ভ্যালুটা ডি এই যে ডি মানে ডি ডিলে কি কিভাবে ইমপ্যাক্ট ফেলতেছে যে আপনার লজিক্যাল এফোর্ট বাড়লে ডিলে বাড়তেছে না কমতেছে ইলেকট্রিক্যাল এফোর্ট বাড়লে ডিলে বাড়তেছে না কমতেছে ওই জিনিসটাই আপনি গ্রাফের মাধ্যমে বুঝতে পারবেন সো যারা প্র্যাকটিস করছেন নেক্সট ক্লাসে নিয়ে এসেন দেখায় নট 2 এরটা হইছে কিনা হইছে আমি দেখব বাট এটা পরীক্ষায় আসবে সো কত হলো ওদিকে ডেফিনেশন যদি আমি বলি ওখানে 3 4 বা 5 যদি বলি এখানে 5 কত হলো 10 আর আজকে একটা অঙ্ক করব আজকে একটা ম্যাথ করব এই যে এই ম্যাথটা করব দেখেন এই যে এই ম্যাথটা করব এটাতে লাগবে 10 সো 20 মার্কস মোটামুটি বলে দিলাম এখন আমরা একটু প্র্যাকটিস না ভ্যালু চেঞ্জ করব স্যার ওই নর ভিতরে দেখাতে হবে কোনটা 2 ইনপুট নর NAND এরটা দেখাই দিছি নর পাশে করব নর দেখান বাকি ওটা 2 ইনপুট দিয়ে করব হ্যাঁ 2 ইনপুট দিয়ে করব আচ্ছা দেখেন অসিলেটর কি কে বলতে পারবেন অসিলেটর কি ফ্রিকোয়েন্সি জেনারেট করে এগ্রিগেট সিস্টেমকে অর্গানাইজ করে
ফ্রিকোয়েন্সি জেনারেট করে কে বলছে? স্যার আমি বলি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ফ্রিকোয়েন্সি জেনারেট করে, কিন্তু এই ফ্রিকোয়েন্সিটা কিসের ফ্রিকোয়েন্সি দেখি বলেন তো? বা আমাদের যে সাবজেক্টটা, এই সাবজেক্টটার ধরেন মূল আমাদের টার্গেট হলো মোবাইল ডিভাইস, ল্যাপটপ ডিভাইস, এগুলা মানে সেনসিটিভ ডিভাইসগুলা। তাহলে এই ডিভাইসগুলোতে ফ্রিকোয়েন্সির কাজ কি বা অসিলেটরের কাজ কি? বা এটা ডিলের সাথে কিভাবে রিলেটেড? স্যার হাই ফ্রিকোয়েন্সি হ্যাঁ না ওটা বুঝলাম তো, কিন্তু ওটার রিলেশনটা মানে হাই ফ্রিকোয়েন্সি হোক লো ফ্রিকোয়েন্সি হোক রিলেশন দেখেন মেইনলি আমাদের যে মোবাইলগুলো যে তৈরি হয় বা যে ল্যাপটপ বা কম্পিউটারের যে পার্টসগুলো তৈরি হয় এগুলা খুব কি প্রিসিশন জিনিসপত্র, খুব ছোট ছোট। এখন এই প্রিসিশন জিনিসপত্র যখন আপনি তৈরি করবেন, আপনার যে মেশিন, ডেফিনেটলি মেশিনে একটা কি থাকে, ভাইব্রেশন থাকে। সো এই ভাইব্রেশনটা ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সির উপরে। যদি আপনি অনেক বেশি হাই ফ্রিকোয়েন্সি কোনো কিছু জেনারেট করতে চান, আপনার ডেফিনেটলি সেখানে কি হবে, ভাইব্রেশন বেশি হবে। এখন ভাইব্রেশন বেশি হলে যেটা প্রবলেম হয়, দেখা গেছে আপনার আইসি বা আপনার চিপগুলা ক্র্যাক হয়ে যায়। আলটিমেটলি যখন ওই আইসি বা চিপটা ক্র্যাক হয়ে যাবে, তাহলে ওইটা তো আর আপনার পারফরম্যান্স দিবে না। সো এই ভাইব্রেশনটা আপনাকে বুঝতে হবে, বা যে আপনার ওই ডিভাইসটা বা আপনার ওই চিপটা কতটুকু ওই ভাইব্রেশনটা নিতে পারবে, সেটা আপনার এই অসিলেটর দ্বারা বোঝা হয়। এখন রিং অসিলেটর কি? নরমালি রিং কি? রিং হলো গোলাকার কোনো কিছু। তাহলে রিং অসিলেটর কি? এখন এটা যদি একটা গ্রাফ যদি আমি ড্র করি, আপনারা দেখবেন যে অসিলোস্কোপ বা ইয়াতে যখন এরকম এরকম জেনারেট করে, আবার এটাকে যখন আপনি বিপরীত দিকে ইয়া করবেন, নেগেটিভ থেকে শুরু হবে। এরকম আসে। তো তার মানে কি এটা একটা রিং, এটা একটা রিং, রাইট? এই রিংটাই আমাকে বুঝতে সাহায্য করে। যেমন এই রকম যখন আমি একটা গ্রাফ দেখবো কোনো একটা ডিভাইসের জন্য, যখন আমি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবো, যেটা আমরা ভিডিওতে দেখছিলাম, তখন আপনি বুঝতে পারবেন যে কতটুকু আপনার ভাইব্রেশন আপনার ডিভাইসটা সহ্য করতে পারবে। কারণ এই জিনিসগুলোর পিক ভ্যালু দেওয়া থাকবে, তারপরে আপনার লো ভ্যালু দেওয়া থাকবে। ওই ভ্যালু থেকে আপনি একটা ক্যালকুলেশন করতে পারবেন। ওগুলো ফর্মুলা আছে, অত ডিটেইলসে আমরা না যাই। তাহলে দেখেন এখন এখানে যেটা করছে, এটা হলো একটা এন স্টেজ রিং অসিলেটর। মানে কয়টা স্টেজ আছে আমরা জানি, আনলিমিটেড, রাইট? এইটা কিভাবে শুরু হয়েছে? প্রত্যেকটা কি এগুলা দেখতে কি মনে হচ্ছে? ইনভার্টার। তাহলে প্রত্যেকটা ইনভার্টার ইনপুট যেটা দিছি সেটাই আবার কি আউটপুটের সাথে কানেক্টেড হয়ে দিছি। কারণ আউটপুটের সাথে কানেক্ট না করলে তো আলটিমেটলি আমার সেম আসবে না। মানে কি আমার ইনপুটে প্রথমে এরকম আসছে, তো আউটপুটের সাথে যখন কানেক্ট করছি এটা আবার কি হয়ে গেছে, উল্টাটা হয়ে গেছে, ঠিক আছে? তো তাইলে এইভাবে আসছে। এখন দেখেন এটা লজিক্যাল এফোর্ট কত? এতদিন আমরা কি করছি যে ইনভার্টারে সব সময় কত হবে? 1 হবে। কেন? কারণ ইনভার্টারে আমার কি থাকে, এনমস থাকে, পিমস থাকে, একটা আরেকটাকে কি করে, কমপ্লিমেন্ট করে, বা একটা ইউনিভার্সাল ডিভাইস হিসেবে কাজ করে। তারপরে ইলেকট্রিক্যাল এফোর্ট কত থাকবে? 1। প্যারাসিটিক ডিলে থাকবে 1, কিন্তু স্টেজ ডিলে কত থাকবে? 2। কেন? আমার এনমস পিমস দুইটা স্টেজ আছে। কথা বুঝে গেছে? এই জন্য স্টেজ ডিলে হলো 2। তাহলে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনটা বাই করে কিভাবে? 1 ডিভাইডেড বাই 2 ইনটু n ইনটু d। তাহলে d হলো আমার স্টেজ 2, তাহলে কত হলো 1/4 n। এইভাবে আমার ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করে। এবারে দেখেন এটা, তাহলে এর আগে আমার ইনভার্টারগুলো কিভাবে কানেক্টেড ছিল? সিরিজে। এখন আমার ইনভার্টারগুলো কিভাবে কানেক্টেড আছে? প্যারালাল। যে জন্য আমার দেখেন ভ্যালুগুলোতে চেঞ্জ আসছে কিনা দেখেন। আমার ইলেকট্রিক্যাল এফেক্ট এখন কত হয়ে গেছে? 4 হয়ে গেছে। কারণ কি আমার 4টা স্টেজ ক্রিয়েট হয়েছে। তারপরে আমার স্টেজ কয়টা হয়ে গেছে? 5 হয়ে গেছে। কারণ কি এই একটা স্টেজ, এই একটা স্টেজ, তাহলে এখানে 1, এখানে কয়টা? 4। তাহলে 4 এর আগে কত হয়ে গেছে? 5 হয়ে গেছে। ক্লিয়ার? তো ওইটাই এখানে দেখাইছে। আর ওই যে পাশে যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো হলো ইয়াতে কনফিগারেশন ভ্যালু দেয়া থাকে। এই যে এখানে দেখেন প্যারাসিটিক ডিলের আগের ক্লাসে পড়েছি না? আচ্ছা, এখন দেখেন মাল্টি স্টেজ লজিক নেটওয়ার্কস। এখন আমরা এই ফর্মুলাগুলোর উপর ভিত্তি করে ম্যাথ করব। এখন দেখেন এই ফর্মুলার মধ্যে এই সাইনটার মানে কি বলেন তো? কি? এটা পায়ের মতো দেখতে, এটা পাই। কে বলতে পারবেন বলেন? এই সাইনটা কি বলে? কেউ পারবেন না? ম্যাথ করেন নাই? ম্যাডামকে জিজ্ঞেস করবো, ম্যাডাম কি ম্যাথ করছো? আচ্ছা, এই
সাইনটার নাম পরে বলি। সামেশন আর ইন্টিগ্রেশনের মধ্যে পার্থক্য কি? সামেশন তো যোগ করে, ইন্টিগ্রেশন তো বলতে পারো কিছু বর্ধিত কর, অন্তকলন। ছোট একবার এই ছোট করে স্যার ইন্টিগ্রেশন গুলো ছোট কর। সমাকলন। সিম্পলিফাই করে স্যার ইন্টিগ্রেশন তো যোগ করে বাবা, ইন্টিগ্রেট করা মানে কি একসাথে যোগ করা। ও তো বর্ধিত কেমন হবে? যোগ না করলে পারবে? হ্যাঁ, তো যোগ না করলে পারবে? পারবে না তো। একটার ভিতরে সবগুলো দেখেন এটা কি চিহ্ন? সামেশন। তাহলে এটা কি চিহ্ন হবে? এটা ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশন এর পয়েন্ট বাঁকা কি? না, এটা সামেশন, এটা ইন্টিগ্রেশন। এখন সামেশন আর ইন্টিগ্রেশনের মধ্যে পার্থক্য একটাই, দুইটাই সবকিছু যোগ করে, কিন্তু ইন্টিগ্রেশন হলো আপনার প্রিসাইসলি যোগ করে। মানে ইন্টিগ্রেশনে আপনি যখন ইন্টিগ্রেশন থেকে রিভার্স যাবেন, বেসিক্যালি যখন রিভার্স যাওয়া হয় তখন ইন্টিগ্রেশনে আপনি যে 0.1 প্লাস 0.2 এই রকম ভ্যালুগুলো আপনি ইয়া করতে পারবেন, এক্সট্রাক্ট করতে পারবেন। কিন্তু সামেশন থেকে একবার যদি আপনি যোগ করে ফেলেন তখন আপনি এই ভ্যালুগুলো আর এক্সট্রাক্ট করতে পারেন না। পার্থক্যটাই হচ্ছে দুইটাই যোগ করে, কিন্তু যোগের পরে যখন আপনি এক্সট্রাক্ট করতে যান, এখন কোশ্চেন আনসার স্যার এক্সট্রাক্ট কেন করব? দেখা গেছে অনেক সময় যে কোনো একটা ডিভাইস বা কোনো কিছুতে একটা বাগ বা প্রবলেম আসছে, তো ওই প্রবলেমটা আইডেন্টিফাই করতে হলে তো আপনাকে পিছনে ফিরে যেতে হবে, রাইট? তো ওই জন্য ইন্টিগ্রেশন আর সামেশনের মধ্যে বেসিক পার্থক্য হয়েছে এটা। ম্যাথ ক্লাস আর আছে না, শেষ হয়ে গেছে। ইন্টিগ্রেশন পুরো সিম্বল তো স্যার এস এর মতো। না না, এই সিম্বলটার সাথে স্যার আমরা পরিচিত না। আচ্ছা না, তো এটাই হলো। এখন দেখেন এই ফর্মুলাগুলো আমাদের এই যে এরকম ম্যাথটা করতে রাখবে। এখন এরকম ম্যাথটা কি? এই ম্যাথটা হলো এই যে নীল রঙের যে লাইনটা দেওয়া হয়েছে, এটা একটা রাস্তা দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আমাকে ওইটাই বলছে যে মাল্টি স্টেজ লজিক নেটওয়ার্ক। তার মানে কি মাল্টি স্টেজ? মানে এগুলা অনেকগুলো স্টেজ। এখানে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা স্টেজ আছে। তো এরকম মাল্টি স্টেজ লজিক নেটওয়ার্কগুলো ডিলে কিভাবে ক্যালকুলেট করে সেটা আমরা শিখবো। স্যার আপনি তো মাইক্রোফোন নেন নাই। হ্যাঁ, মাইক্রোফোনটা তো নেন। আচ্ছা দেখেন, দেখেন এটা একটা করি, তারপরে আরেকটা অঙ্ক যাব। দেখেন এখন এখানে দেখেন কয়টা স্টেজ আছে? একটা, দুইটা, সবগুলো আমার কি দেওয়া আছে? ইনভার্টার, রাইট? তো এখন আমাকে জি বের করতে বলছে। আমাদের জি কি ছিল? লজিক্যাল এফোর্ট। তাহলে জি ইনভার্টারের জন্য আমরা জানি সবসময় কত হবে? 1। তারপর আমি এইচ কি জানি? ইলেকট্রিক্যাল এফোর্ট। আমার কি? আউটপুট ক্যাপাসিট্যান্স ডিভাইডেড বাই ইনপুট ক্যাপাসিট্যান্স। আমার আউটপুট ক্যাপাসিট্যান্স কত? 90। ইনপুটের ভিতরে ভ্যালু দেওয়া আছে কত? 5। তাহলে 90 ডিভাইডেড বাই 5 মানে কত আসছে? 18। তাহলে জি আর এইচ একসাথে গুণ করে দিলে কত আসছে? 18। এখন দেখার বিষয় হলো আমার এই যে স্টেজ এফোর্ট H1 আর H2 এই দুইটা কত আসছে। তাহলে দেখেন প্রথমে H2 টা বোঝার চেষ্টা করেন। আমার এই একটা রাস্তা, রাইট? এই একটা রাস্তায় আমার H2 হলো এই জায়গাটায়। তাহলে এই জায়গাটা আমি H2 বের করতে হলে কি করতে হবে? এই 90 ডিভাইডেড বাই 15। আচ্ছা দেখেন এখন আমার রাস্তাটা কই দিছে? এইভাবে দিছে। এখন এই রাস্তায় আমার ইলেকট্রিক্যাল এফোর্ট কত সেটা বের করতে হবে। এখানে আমি যেটা বের করছি সেটা হলো আমার ওভারঅল সার্কিটের ইলেকট্রিক্যাল এফোর্ট, বাট আমার স্পেসিফিক এই পাতে কত আছে সেটা বের করতে হবে। তাহলে এই পাতে আমার ইলেকট্রিক্যাল এফোর্ট ডেফিনেটলি কয়টা আছে? দুইটা আছে। এটা H1, এটা H2 আছে, রাইট? দুইটা আছে, কারণ আমার পাতটা কি দুই ভাগে ভাগ হইছে। এই একটা ভাগ যদি আমি বলি, আরেকটা ভাগ হলো এটা। তাহলে এখন এই H2 টা যদি আমি বের করতে চাই, সিম্পলি H2 টা আমার কি হবে? আউটপুট ক্যাপাসিট্যান্স ডিভাইডেড বাই কি? ইনপুট ক্যাপাসিট্যান্স। তাহলে 90 ডিভাইডেড বাই 5 কত আসে? 6 গেল। কিন্তু আমার H1 টা বের করতে হবে কিভাবে? এখন H1 কে আমি বাইর করব। H1 বাইর করার আগে অর্থাৎ এখান থেকে যখন আমি এখানে আসব, তার মানে কি আমার এই দুইটা নোড কি ক্রস করে আসতে হবে না? এই দুইটা নোড ক্রস করে আসতে হবে। H1 কোনটা স্যার? H1 এইটার জন্য, H2 হলো এই এইটার জন্য। H1 এই দুইটা ক্রস করে আসতে হবে, রাইট?
তাহলে এই দুটো যদি ক্রস করে আসতে হয় তাহলে আমার 90 ডিভাইডেড বাই এখানে এখন এই দুটো যদি ক্রস করতে হয় তাহলে এই দুটো ক্রস করলে আমার আউটপুট ক্যাপাসিট্যান্স কত 15 যোগ কত 15 আর আমার ইনপুট কত 5 তাহলে 30 ডিভাইডেড বাই 5 6 ক্লিয়ার হ্যাঁ H1টা হলো যে আমার এই দুইটা নোড তো ক্রস করে আসতে হবে তাহলে এই দুইটা নোডে এখানে ক্যাপাসিট্যান্স কত আছে 15 15 এই দুইটা আমার যোগ হয়ে গেছে এই যে 15 যোগ 15 স্যার এটা বুঝতে পারছি স্যার আমার 5 হলো ইনপুট স্যার প্রাপ্ত যে সোজা লাইন দিতেছেন এটা হচ্ছে নিচের না না পাঁচটা নিচে যা হইলো কি হবে কিন্তু আপনার তো এখানে এই নোডটা তো এখানে এসে ভাগ হয়েছে আপনার নোডটা তো দুই ভাগে ভাগ হয়েছে আপনার তো এটা তো ক্যাপাসিট্যান্স আপনার তো দুইটারই কাউন্ট করতে হবে আপনার পাতের দিলে ওটা পরে ওটা তো হলো আপনার ডিরেক্টটা যেটা বের করছেন সেটা পাতেরটা হলো এইচ বাট আপনার সিঙ্গেল সিঙ্গেল যখন এটার বের করতে হবে আর এটার বের করতে হবে তখন আপনার এইভাবে বের করতে হবে কথা ক্লিয়ার আচ্ছা স্যার এগুলো নট গেট না এগুলো ইনভার্টার আচ্ছা এরপরে ফাইনালি f হলো g1 g2 h1 h2 এই ওনারা ক্লাস করতে বলেন পর ক্লাস আপনাদের না আমি কালারে না না আপনাদের আপনি ক্লাস করতে আসেন কারণ ওনারা পরে ক্লাস করবে না ওই a আর b একসাথে ক্লাস করবে তাদের ঠিক আছে তাহলে এখন আমরা মেইন অঙ্কে চলে যাই একটা অঙ্ক দেখা যাচ্ছে স্লাইড তো অনেকগুলো দেখা যায় বুঝলাম না 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 এটা এই যে এই অঙ্কটা এই যে কোশ্চেনটা এটা বলেন কোনটা জন্য কোনটা জন্য সম্পূর্ণটা কি একটা ধরছেন স্যার S2 নাকি না সম্পূর্ণটা যখন একটা ধরছি তখন আসছে বড় হাতের h এ তখন আমি 90 ডিভাইডেড বাই 5 দিছি 90 ডিভাইডেড বাই 5 দিছি তখন আমার আসছে কত 18 আর পরে যখন আমি এই রাস্তাটা ক্যালকুলেট করছি রাস্তাটা ক্যালকুলেট করার সময় এটা কনসিডার করছি তখন আমার h2 আসছে হলো ওই 90 ডিভাইডেড বাই 15 6 আসছে আর h1 আসছে আমার হলো 15 যোগ 15 কারণ আমার এখানে দুইটা স্টেজে ডিলে আছে যে এই একটা দুইটা যোগ করে 5 দিয়ে ভাগ দিছি তাহলে আমার এখানে আসছে কত 30 ভাগ 5 কত 6 ঠিক আছে স্যার ক্লিয়ার আছে মানে আমি মনে করছিলাম যে রাস্তা এদিকে গেছে তার মানে এদিকে শুধু না না আমি না, আসছে না, না, ওটা রাস্তায় শুধু ক্যালকুলেট করতে হবে আর কিছু ক্যালকুলেট এই চলে এটা নিতে হবে আচ্ছা স্লাইড যাদের পোর্টাল থেকে একটু নামায় নেন পিসি যাদের অন আছে স্লাইডটা একটু নামায় নেন স্লাইডটা দেখতে পারবেন গ্রুপেও আছে পোর্টালেও আছে হ্যাঁ অন করেন আচ্ছা দেখেন মেইনলি এখন এই অঙ্কটাই পরীক্ষায় আসবে ঠিক আছে এই অঙ্কটা পরীক্ষায় আসবে সেট এ তে যারা পরীক্ষা দিবেন এই অঙ্কটা এক্স্যাক্টলি আসবে বাট ভ্যালু হয়তো চেঞ্জ থাকতে পারে নাও থাকতে পারে ঠিক আছে হ্যাঁ না রিং অসিলেটর না এটা আরেকটা অঙ্ক রিং অসিলেটর তো জাস্ট বেসিক বুঝাইছি বেশি বুঝাইছে এখন হলো মেইন অঙ্ক দেখেন এখন মেইন অঙ্কে কোশ্চেনটা দেখেন এখানে কোশ্চেনটা হলো যে গেটের সাইজ x আর y কত কোশ্চেনটা থাকবে গেটের সাইজ x আর y কত আর বলছে লিস্ট ডিলে ফ্রম a টু b এই যে a থেকে b পর্যন্ত সবচেয়ে কম ডিলে কত হবে আর গেটের সাইজ বের করতে বলছে ক্লিয়ার আচ্ছা এখন দেখেন দেখেন এখন আমরা একটু আগে ওই রিং অসিলেটরটা কেন করছিলাম দেখেন এখন রিং অসিলেটরে আমাদের লজিক্যাল এফর্ট কত আসছিল জি 1 কিন্তু এখানে তো আর আমার 1 আসবে না কারণ এগুলো কি আমার ইনভার্টার তাইলে এখানে এক এক গেট তাহলে আমাদের কি একটা ট্রুথ টেবিল আছে বা ট্রুথ টেবিল মানে কি আমাদের একটা টেবিল আছে না যেখানে হলো আমাকে 2 ইনপুট NAND এর ভ্যালু 4/3 দেওয়া আছে না স্যার তাইলে ওইটা থেকে এইটা আসছে তাহলে লজিক্যাল এফর্টের ফর্মুলাটা কি লজিক্যাল এফর্টের ফর্মুলা হলো 2 ইনপুট প্রথমটা কি গেট NAND গেট 2 ইনপুট NAND কত আসে 4/3 ইনটু এরপরে কত 3 ইনপুট NAND না
ইনপুট নেন 5/3 তারপরে আসতেছে কত 2 ইনপুট নট 2 ইনপুট নট নটের জন্য আসতেছে কত 5/3 তাহলে যদি আমি হিসাব করি তাহলে 4/3 মাল্টিপ্লাইড বাই 5/3 মাল্টিপ্লাইড বাই 5/3 তাহলে কত আসে 27 আর পরে 100 ঠিক আছে তো লজিক্যাল এফর্ট বুঝা গেল এখন যদি উদাহরণস্বরূপ যদি এখানে চেঞ্জ করা থাকে এটা যদি 3 ইনপুট থাকতো এটা যদি 2 ইনপুট থাকতো তাহলে কি হইতো জাস্ট কিছুই না টেবিলের ভ্যালুগুলো দেখে দেখে আমরা বসাই দিতাম ক্লিয়ার আচ্ছা এরপর হলো ইলেকট্রিক্যাল এফর্ট তাহলে ইলেকট্রিক্যাল এফর্ট বড় হাতের এই যেটা হয় সেটা কি আউটপুট ক্যাপাসিট্যান্স ডিভাইডেড বাই ইনপুট ক্যাপাসিট্যান্স তাহলে আউটপুটে কত আছে 45 ইনপুটে কত আছে 8 ইলেকট্রিক্যাল এফর্ট সোজা পাঁচ দিয়েছে electrical effort H is equals to 45 divided by 8 এটা যদি আমি বলি তাহলে আউটপুট ক্যাপাসিট্যান্স divided by input capacitance ঠিক আছে আচ্ছা তারপরে এখন দেখেন ব্রাঞ্চিং এফর্টটা কে বলতে পারবেন দেখি গেস করেন তো কেমন হচ্ছে ব্রাঞ্চিং এফর্ট তিনটা স্যার বলেন। এটা হচ্ছে স্যার ওই ব্রাঞ্চ বলতে স্যার যে স্যার তিনটা দ্বিতীয় গেট আছে branch-এর তিনটা ব্রাঞ্চ তিনটা তিনটা গেটই আচ্ছা এক সেকেন্ড যে আপনি বলেন স্যার ওখানে তিনটা যে আমাদের লজিক নাম মানে ওই তিনটার আছে আউটপুটে দুইটা এটা এই তিনটা আর এই দুই কই থেকে আসছে দুই হচ্ছে স্যার ওই শেষের যে দুইটা এটা হ্যাঁ আচ্ছা বসেন এটা আপনার আর কে বলবেন দুইটা ওনার সাথে একমত কে কে স্যার এই যে এ আর হলো এক্স এই দুইটা হলো মানে ইসের স্যার এক্স আছে তিনটা আর ওয়াই আছে দুইটা সেটা বোঝা যাচ্ছে হ্যাঁ। দুইটা ভিতর দুইটা আছে ওয়াই দুইটা ওয়াই আর হচ্ছে এক্স হচ্ছে তিনটা তিনটা X। ব্রাঞ্চ একটু এটা বলছিলেন ব্রাঞ্চ সোজা কথা এই তিনটা x গুণ হলো দুইটা y 3 ইনটু 2 ব্রাঞ্চ হলো আমার টোটাল 6টা ঠিক আছে ব্রাঞ্চিং এফর্ট মানে কি এই পুরাটা কভার করে আসতে আমার এই ব্রাঞ্চগুলোকে ক্রস করতে হবে রাইট মানে আমার আউটপুট পর্যন্ত আসতে হলে তো এই ব্রাঞ্চগুলো পার করে আসতে হবে তো এই ব্রাঞ্চগুলোতে আমার এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা 3 মাল্টিপ্লাইড বাই একটা দুইটা 2 কত আসছে 6 তাহলে এই স্যার যোগ কত ছিল না হ্যাঁ যোগ কত ছিল না কেন তো টোটাল আমার হচ্ছে পাঁচটা ব্রাঞ্চ হচ্ছে পার করে তারপর হচ্ছে স্টেজ আর ব্রাঞ্চের মধ্যে পার্থক্য আছে আমি ডেস্টিনি বুঝেছিলাম না ডেস্টিনির কথা বলছিলাম না যে ওই যে এমএলএম এর মতো ব্রাঞ্চ বলছিলাম তো ব্রাঞ্চিং এর ক্ষেত্রে ডেস্টিনির কথা বলছি এটা দেখেন এখানে এইটা একটা স্টেজ এটা একটা স্টেজ এটা একটা স্টেজ বা এই যে এখানে এসে ভাগ হয়ে গেছে তখন এগুলা কি হয়ে গেছে ব্রাঞ্চ ক্লিয়ার এবারে এইটা একটা স্টেজ এটা একটা স্টেজ এটা একটা স্টেজ বাট ব্রাঞ্চ কয়টা এখানে তিনটা এখানে দুইটা টোটাল কত 3 গুণ 2 6টা আমরা হচ্ছে এর ব্রাঞ্চ কেন বললাম না এতে ইনপুট হ্যাঁ না এতে স্টার্ট করতেছি স্টার্টিং এ কেমনে ব্রাঞ্চ হবে কারণ আপনার এ থেকে এই দিকে কোনো ভাগ আছে আপনার তো ভাগ শুরু হইছে এখান থেকে এতে ধরে কি করবে তাহলে ব্রাঞ্চিং এফর্ট আমার কত 6 তারপরে দেখেন পাথ এফর্ট তাহলে পাথ এফর্ট কি f g b h তাহলে তিনটার গুণ তাহলে পাথ এফর্ট g b h তাহলে আমাদের g আসছিল কত 100 বাই 27 b আসছে কত 6 h আসছে কত 45 বাই 8 তুলেন খাতায় তুলেন করতে থাকলে আপনাদের ইয়া থাকবে 9 দিয়ে করলে 5 এখানে আছে 3 তারপরে 3 দিয়ে কাটলে 2 2 দিয়ে কাটলে 4 4 দিয়ে কাটলে 25 তাহলে 5 25 এ 100 ঠিক আছে আচ্ছা বাইক নিয়ে যাই দেখে আচ্ছা
কার? Right. আচ্ছা এখন গেলে এটা, তারপরে বেস্ট স্টেজ এফোর্ট। দেখেন বেস্ট স্টেজ এফোর্টের ফর্মুলাটা কি? বেস্ট স্টেজ এফোর্ট বেস্ট স্টেজ এফোর্ট ফর্মুলাটা কি? কিউব রুট এফ। এতক্ষণ আমরা যে এফ বাই করলাম সেটা কিউবিক রুট, তাহলে ওটা কত? 125 ছিল, তাহলে এখানে কত আসবে? 5। ক্লিয়ার? এটা হচ্ছে বুঝলাম না। ফর্মুলা এটা না বুঝলে কি আছে? ফর্মুলা ফর্মুলা এটা পাথ এফোর্টের কিউবিক রুট। ঘনমূল করেন নাই? স্যার মুখস্থ করে আছে না লিখে লয়েছে? ও আচ্ছা, এটা তো ফর্মুলা রে বোকা, এটা ফর্মুলা। এই যে কিউবিক রুট অফ এফ, এফ বাই করছেন আপনি 125 বাই করছেন না, তো 125 এর কিউবিক রুট করলে তো 5 আসে। হ্যাঁ বুঝতে পারছি। 5 এর কিউব কত? 125। এর উল্টা হয় না, কিউবিক রুট করলে উল্টা দিয়ে কত আসে? 5। আচ্ছা এখন এরপরে দেখেন প্যারাসিটিক ডিলে। এখন প্যারাসিটিক ডিলে দেখেন একটা টেবিল দেওয়া আছে, বাইর করেন। স্লাইডে দেখেন টেবিল দেওয়া আছে, প্যারাসিটিক ডিলের একটা টেবিল আছে। উপরে উপরে স্যার একটু তুলে নিন স্যার। একটু পরে বসেন স্যার। স্যার একটা পেন হ্যাঁ স্লাইড ওপেন করুন, স্লাইড ওপেন করুন। স্লাইড না ওপেন করে বসে আছেন, এর আগে স্লাইডে ফর্মুলাটা আছে দেখেন। আমি লিখছি ওই যে উপরে লিখছি দেখেন, নিচে তুই ওই যে উপর পড়েন, ওটাও পড়েন না। দেওয়া আছে দেখেন। 45 কোথায় আছে দেখেন। পাইছেন? এবারে দেখছেন? পাইছেন? উপরে 45 কই আছে, 8 কোথায় আছে পাইছেন? ওই লজিক আচ্ছা দেখেন প্যারাসিটিক ডিলের একটা টেবিল আছে, ঠিক আছে? ওই টেবিলে দেখেন গেট অনুসারে লেখা আছে 2 ইনপুট হইলে 2, 3 ইনপুট হইলে মনে হয় 3। দেখেন তাহলে এখানে 2 ইনপুটের জন্য 2, এখানে 3 ইনপুটের জন্য 3, আবার এখানে 2 ইনপুটের জন্য কত? 2। তাহলে 2 যোগ 3 যোগ 2 টোটাল কত? 7। প্যারাসিটিক ডিলে হলো 7। স্যার প্যারাসিটিক ডিলে দেখেন একটা টেবিল আছে, টেবিল থেকে বের করছি 2 যোগ 3 যোগ 2 টোটাল হলো 7। স্যার এটা কি শুধু এই একটা পাতের জন্য? হ্যাঁ হ্যাঁ ওই টেবিল থেকে দেখেন, টেবিলে ভ্যালু দেওয়া আছে, 2 ইনপুট 3 ইনপুট লেখা আছে উপরে, দেখছেন? ওই যে আপনার ট্রুথ টেবিলের নিচেরটা পাইছেন? আচ্ছা এটা মুছলাম। 15 নম্বর স্লাইড। আচ্ছা এখন দেখেন তাহলে লাস্টে কি বলছে? ওভারঅল ডিলে কত? তাহলে নরমালি আমরা ডিলে কি পড়ছি? ওভারঅল ডিলে আমার কত পড়ছিলাম আমরা? ফর্মুলা কি ছিল? ওভারঅল ডিলে আমাদের ফর্মুলা কি ছিল? f প্লাস p। তাহলে এখন p কি? আমার প্যারাসিটিক ডিলে কত? 7। আর আমার f কত আসতেছে? কেমনে 5? 125 বড় আকারে ফুটে। f 5 আসতেছে, ঠিক আছে, কিন্তু আমার স্যার এখানে ওখানে স্পেস কয়টা আছে? জিএইচ হবে না? হ্যাঁ জি। তাহলে এখন দেখেন এই যে 3 গুণ 5, 3 কেমনে আসছে আর 5 কেমনে আসছে দেখিয়ে বলতে বলেন। হ্যাঁ আর 3 হলো 3টে স্টেজ, ক্লিয়ার? অর্থাৎ আমার কয়টা স্টেজ আছে এখানে? 3টা স্টেজ আছে, কিন্তু এই 3টে স্টেজের মধ্যে সবচেয়ে বেস্ট স্টেজ এফোর্ট। এখন দেখেন এই কথাটা আমি কিন্তু বারবার বুঝাইছি। এখন দেখেন স্টেজ এফোর্ট, আবার রিপিট করতেছি। স্টেজ এফোর্ট মানে কি? যে কোনো কিছুর এফোর্ট মানে কি? অর্থাৎ
একটা মোবাইল ধরেন বন্ধ আছে, এটাকে যখন চালু করবেন ডেফিনেটলি তাকে কি করতে হয়, একটা রেজিস্ট্যান্স বা একটা কিছু ওভারকাম করে তখন অন হতে হয়, রাইট? একটা ডিসপ্লে তো আপনি বাটন প্রেস করলে অন হয় না, একটা সার্টেন ডিলে আছে, তারপরে ডিসপ্লেটাতে লাইট জ্বলে, তারপরে অ্যান্ড্রয়েডের একটা লোগো আসে, তারপরে অন হয়। তো তার মানে কি সে একটা এফোর্ট দেয়। এই এফোর্টগুলো কি ডাইরেক্ট দেয় না, এগুলা প্রত্যেকটা ধাপে ধাপে দেয়, স্টেজে দেয়, ওইটাই বলে স্টেজ এফোর্ট। ওই জিনিসটাকে বলা হয় স্টেজ এফোর্ট। ওই স্টেজ এফোর্টটা কত বেস্ট, এটা বাইর করার ফর্মুলা এটা, তাহলে আমার বেস্ট স্টেজ এফোর্ট কত 5, কিন্তু আমার স্টেজ কয়টা, 3টা, তাহলে 3 গুণ 5 টোটাল আমার এফ এর ভ্যালু হবে 3 * 5 15, আর প্লাস আমার কি প্যারাসিটিক দিলে 7, তাহলে আমার টোটাল কত হইতেছে 5। এখন এই যে 4.4 এটা কেমনে লিখছে, 22 কে 5 দিয়ে ভাগ দিলে কত আসে, 22 ভাগ 5 4 20 2.04 আসছে 4.4। আর এখানে FO4 লিখছে, এর আগে আমরা যেটা করছিলাম ওই যে ফ্যান আউটের যেটা করছি ওইটা একটা স্ট্যান্ডার্ড, এইজন্য জাস্ট এটা লিখছে, এটা লিখলেও চলবে না লিখলেও চলবে। 22 পর্যন্ত লিখলে হবে। 22 পর্যন্ত লিখলে 9 পাবেন, আর ওই 4.4 FO4 লিখলে 10 পাবেন। পাঁচ তে কেন বাদ দেয়া লাগে? কারণ আমার বেস্ট স্টেজ পাস। স্যার 3 জন কি বললেন ওই যে কোনটা? বেস্ট 3 হলো টোটাল 3টা স্টেজ, দেখেন 1 2 3, আর 5 হলো কি আমার বেস্ট স্টেজ এফোর্ট কত 5। স্যার এটা কি এই যে এটা কি সূত্র আছে? হ্যাঁ এই যে এটা আমি যে দেখলাম, হ্যাঁ এটা সূত্র আছে। স্যার 22টা 4.4 কিভাবে হলো? 5 দিয়ে ভাগ আপনি বোর্ডে দেখতেছেন না লেখা, 5 দিয়ে ভাগ করা হয়েছে। বোর্ড দেখতেছেন না? আজকে মাত্রা হয়েছে সেটা বলছি সাধারণত 3 স্টেজ প্লাস বেস স্টেপ 3 দিয়ে গুণ করে 7 দিয়ে যোগ করলাম হ্যাঁ। 22 হলো, পরে 4.4টা 5 দিয়ে ভাগটা কেন হলো? 5টা ভাগ হলো যে 5টা স্টেজ এফোর্ট। কারণ আমি এটা হলো কি আমি বলি, আমরা নরমালি ধরেন একটা জিনিস বলি না যে এই লোকটা ভালো, তো এখন এই লোকটা ভালো কেমনে বলবো, কারণ কিছু একটা সাপেক্ষে বলি। তো ধরেন যদি রাজনীতির কথাই বলি, ঠিক আছে, রাজনীতির কথা বললে সরকারি দল খারাপ কেন, কারণ বিরোধী দল এই ভালো কাজ করতে সরকারি দল করে নাই, বা সরকারি দল ভালো সে এটা করতে বিরোধী দল এটা করে নাই, রাইট? একটা কিছুকে কি ধরি স্ট্যান্ডার্ড, বা একটা কিছুকে ধরে নেই, মানদণ্ড ধরে নেই। এই 4.4 এইটা এই FO4টা এর আগে আমরা করছি, এই মানদণ্ডটা ধরে নেওয়া হয়েছে স্যার কিছুই না। স্যার ডিলে সূত্রটা কি? এটা আমি 3.35 প্লাস 7 ডিলে সূত্র হলো যে ডিলে D = F + P, এই যে D = F + P, P হলো প্যারাসিটিক ডিলে, কিন্তু আমরা এর আগে যে এই F টা করছি, এই F টা আমাদের ইনভার্টারের জন্য ছিল, সেজন্য কোনো বা সেটা কি ছিল একটা সিম্পল একটা গেটের জন্য ছিল, সেজন্য আমার ডাইরেক্ট একটা ভ্যালু ছিল, কিন্তু যখন আমার স্টেজ আকারে আসবে তখন আমার ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে, তখন নাম্বার অফ স্টেজ ইনটু আমার বেস্ট স্টেজ এফোর্ট হয়ে যাবে। কথা বুঝা গেছে? স্যার স্যার 22 কে স্যার 5 দিয়ে ভাগ করার কারণ স্যার কি স্যার আমরা স্টেজ গুলো স্যার 5 এটা স্যার হ্যাঁ বেস হ্যাঁ বেস্ট স্টেজ এফোর্ট 5, এইজন্য 5 দিয়ে ভাগ করছি। স্যার আপনি স্যার এটা ধরলাম না কেন স্যার আমরা এটা ধরতে স্যার স্যার এটা কই প্রথম যে স্টেজটা স্যার আমাদের স্টেজ তো ধরলাম আমি তিনটা। না স্যার এটা জঙ্গি উনি মনে করছে যে উপরে যে প্যারালাল তিনটা এক্সেস না, ওই তিনটা না। না 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 ওই তিনটা ওগুলো branch, ওগুলো ব্রাঞ্চ। এই যে ব্রাঞ্চ আর স্টেজের মধ্যে পার্থক্য করে ফেলছেন, ব্রাঞ্চ হলো x আর y হলো ব্রাঞ্চ, আর স্টেজ হলো ওই যে এই যে স্টেজ হলো এগুলা প্রত্যেকটা, এই যে একটা দুইটা তিনটা। না আমা শেষ কেমন হলো, x আর y এর ভ্যালু বের করতে হবে না? একদম কি বিজ দাও দরকার নাই, কি কইছে? নাজমুল আমি একটা আসলে স্যার ওকে আসলে দাও উচিত। আচ্ছা এত বড় এখন দেখেন x এর ভ্যালু y এর ভ্যালু কিভাবে বের করছে, 45 কোথা থেকে আসছে, আউটপুট ক্যাপাসিট্যান্স, ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই 5/3, 5/3 কি বলেন তো? ওই যে স্টেজ স্টেজ
লজিক্যাল এফোর্ট 5/3 হলো কি ওই গেটের লজিক্যাল এফোর্ট। এখন যদি হ্যাঁ 2 ইনপুট নরের লজিক্যাল এফোর্ট, এই যে 2 ইনপুট নর, এই যে 2 ইনপুট নরের লজিক্যাল এফোর্ট, এই যে 2 ইনপুট নর, এই 2 ইনপুট নরের লজিক্যাল এফোর্ট। তাহলে y কিভাবে বের করছে? আউটপুট ক্যাপাসিট্যান্স, আউটপুট ক্যাপাসিট্যান্স, আউটপুট ক্যাপাসিট্যান্স ইনটু 2 ইনপুট নরের যেটা ভ্যালু ওইটা ডিভাইডেড বাই কত? বেস স্টেজ এফোর্ট ডিভাইডেড বাই কি? বেস স্টেজ এফোর্ট। তাহলে এবারে যদি আমি করি তাহলে কত আসে? এটা এটা কত? 45 গুণ কত? গুণ হলো 5/3, কাটাকাটি করলে কত আসে? 15, তাহলে 5 15 75, আর এটারে ভাগ করতে হবে কত দিয়ে? 5 দিয়ে। তাহলে আবার ঘুরে ফিরে কি আসে? 75 ভাগ 5 আসে কত? 15। ক্লিয়ার? আচ্ছা এবার হলো x। তাহলে x এর মানটা কিভাবে বের করব? এবার দেখেন, এখন x এর মান বের করার সময় আমার এখানে কি হইছে? 15 গুণ 2 হইছে। এবারে মনে পড়তেছে ওই যে আমরা যে ইনভার্টারের একটা করছিলাম 15 যোগ 15 করছিলাম, খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ, এই এখন সেম কাহিনীটা এখানে হয়েছে। যেহেতু আমার এই দুইটাকে ক্রস করে এখানে যাইতে হবে, তাইলে আমার এই দুইটার যে সাইজ সেটা আমার অবশ্যই কনসিডার করতে হবে। তাহলে 15 গুণ 2, তাহলে আমার 15 কত থেকে আসছে? y এর সাইজ। তাহলে y এর সাইজ ইনটু 2, তারপরে কি করছে? মাল্টিপ্লাইড বাই আমার 2 ইনপুট 3 ইনপুট NAND। তাহলে 3 ইনপুট NAND কত? y এর সাইজ কই পেলে? মানে এই যে y এর সাইজ ইজ y সাইজ 2, মানে দুইটা y আছে এইজন্য নাম্বার অফ y। আচ্ছা এটা লিখি, নাম্বার অফ y এর সাইজ ইনটু হলো নাম্বার অফ y, নাম্বার অফ y, y এর সাইজ মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ y ইনটু হলো 3 ইনপুট NAND এর জন্য যেটা আসবে সেটা ডিভাইডেড বাই হলো কত? বেস স্টেজ এফোর্ট। তাহলে এখন দেখেন তাহলে কত আসে? এটা y এর সাইজের জন্য ওটা কত? 15 গুণ নাম্বার কত? 2, আর গুণ কত এখানে? 3 ইনপুট NAND এর জন্য কত? 5/3 ডিভাইডেড বাই 5। তাহলে এটা করলে কত আসে দেখেন? এখানে কত আসছে? 30। তাহলে 30 গুণ 5/3, কাটাকাটি করলে কত? 10। তাহলে উপরে আসছে নিচে আছে 5, উপরে আসে কত? 50, নিচে 5, ভাগ করলে কত আসে? 10। ক্লিয়ার? দেখেন লেখা নেই, এই ভিতরে ফর্মুলাগুলো লেখা নেই। না, কিন্তু ওইটা ইনভার্টারের ক্ষেত্রে আপনার